প্রতারকটা কে? প্রতারক কি জামাত, যে জুলাই সনদে স্বাক্ষর করতে একটু লেন্দি করেছে, নাকি এনসিপি যে অনেক পরে গিয়ে স্বাক্ষর করেছে, নাকি সবার আগে যিনি জুলাই সনদ স্বাক্ষর করেছেন বিএনপি? কে প্রতারক? এবারে কি করেছে জানেন আপনি? এবারে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি এত মধু কেন জানেন? কারণ ওনারা 26-এ নির্বাচন করছেন, 26-এ 5 বছর পরে আবার নির্বাচন হবে। রাষ্ট্রপতি যদি সেম টাইম রাষ্ট্রপতি যদি ওনারা নির্বাচিত করেন, তাহলে আগামী যে নির্বাচন হবে তাহলে ওনাদের অধীনস্থ রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হবে না। এই জন্য রাষ্ট্রপতিকে রেখে দিয়ে আমি বলে রাখলাম আজকের প্রোগ্রাম থেকে 1 বছর পরে ওই রাষ্ট্রপতিকে ওনারা পরিবর্তন করবেন। কারণ ওনারা যখন নির্বাচন করবেন তখন ওনাদের রাষ্ট্রপতির তখন মেয়াদ হবে 4 বছর। কিন্তু একমাত্র মানুষ, সে মানুষের বাচ্চা হলেও মানুষ তাকে অনেক সময় মানুষ বলে না। কখনো তাকে কুকুরের বাচ্চা বলে, কখনো তাকে বাঘের বাচ্চা বলে। তার মানে একমাত্র মানুষ, তার যোগ্যতা দিয়ে মানুষ হতে হয়। মানুষ হওয়ার জন্য 2টা যোগ্যতা লাগে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে হুঁশ। মান মানে সম্মান। যে মানুষের সম্মান নেই তাকে মানুষ বলে না। আমাদের বর্তমান সরকারের যে মন্ত্রীরা আছে তাদের কাছে মান এবং হুঁশ মানে বিবেক, আর মান মানে সম্মান। এই সম্মান এবং হুঁশ 2টা কি আছে? আমাদের আইনমন্ত্রী বলেছেন জুলাই সনদ নাকি প্রতারণার দলিল। মানে দ্যাট টাইম আই ওয়াজ কনফিউজড যে হু ওয়াজ ফ্রড। প্রতারকটা কে? প্রতারক কি জামাত, যে জুলাই সনদে স্বাক্ষর করতে একটু লেন্দি করেছে, নাকি এনসিপি যে অনেক পরে গিয়ে স্বাক্ষর করেছে, নাকি সবার আগে যিনি জুলাই সনদ স্বাক্ষর করেছেন বিএনপি? কে প্রতারক? আমি একটু হচ্ছিলাম যে আসলে প্রতারক কে। কিন্তু কয়েকদিন আগে সংসদের সর্বশেষ যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে প্রতারক কে, তিনি বললেন নির্বাচন দিবে না ইউনূস সরকার, এজন্য জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। That time he has given the confessional statement, I'm the fraud of frauds, I'm the king of fraud. তিনি বুঝাচ্ছেন তিনি হচ্ছে ফ্রডের রাজা। মানে বাংলাদেশের ইতিহাসে প্রতারণার দলিল এবং অ্যাডমিটেড প্রতারক আমাদের এই বর্তমান সরকার। দেখেন ওনাদের প্রতারণার ইতিহাস। ওনারা যখন বলেছে গণভোট একই দিনে হবে, নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, তখন একমাত্র জামাত ইসলাম বলেছে না আগে হইতে হবে। আমাদের এনসিপির বন্ধুরা বলেছেন না একই দিনে হোক, কারণ আমাদের এনসিপির বন্ধুরা অভিজ্ঞতা একটু কম ছিল, বিএনপির ইতিহাস সম্বন্ধে ওনাদের ধারণা কম ছিল। বাংলাদেশের ইতিহাসে 2বার গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের পরবর্তীতে বিএনপি 2বারে ক্ষমতা আসছে, 2বারের জাতির সাথে প্রতারণা করেছে। 91 সালে গণ অভ্যুত্থানের পরে 91 সালে যখন নির্বাচন হবে, 3 জোটের রূপরেখা, সেই 3 জোটের রূপরেখায় বলা হয়েছিল যে আমাদের একটা নির্বাচন আয়োজন করতে হবে। ওই সময় ভাষা সৈনিক গোলাম আজম সাহেব তিনি বলেছেন এভাবে নির্বাচন আয়োজন করলে কেউ মানবে না, আমরা একটা তত্ত্বাবধায়কের অধীনে বা একটা নিরপেক্ষ ব্যক্তির অধীনে আমরা নির্বাচনটা করলে মনে হয় জনগণ মেনে নিবে। তখন বলেছে নিরপেক্ষ কি আছে? তখন বলেছে নিরপেক্ষ আছে হচ্ছে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব। যেহেতু নিরপেক্ষ উনি, কিন্তু আমাদের কনস্টিটিউশনে 66 বলা আছে কেউ যদি লাভজনক কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে বা বেতন পায় সরকার থেকে, তাহলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। তখন সবাই বলল তাহলে কি করব, সংবিধানে ভায়োলেশন তো করা যাবে না। তখন উচ্চ আদালত এবং সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন যে জনগণের সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, যেহেতু আমাদের সংবিধানের 7(2) বলা আছে জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান, তখন বলা হয়েছে সংবিধানের উপরে জনগণের অভিপ্রায়কে প্রাধান্য দেওয়া হোক। তখন এই প্রধান বিচারপতিকে এনে উপরাষ্ট্রপতি করা হয় এবং সে সময় বলা হয়েছে 3 জোটের রূপরেখা। 3 জোটের রূপরেখার মধ্যে বলা হয় তিনি ক্ষমতা আসবেন, তার প্রথম কাজ হবে আমাদের যে
প্রেসিডেন্ট শাসিত সরকার থেকে ক্যাবিনেট শাসিত সরকারে যাবেন এবং তত্ত্বাবধায়ক সরকার এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করবেন এবং আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ওই নির্বাচনে 140টা আসন পেয়েছে বিএনপি, 18 আসন পেয়েছে জামাত। ক্ষমতা গ্রহণ করার কোনো সুযোগ ছিল না সেদিন বিএনপির। সেদিন জামাত নিঃস্বার্থভাবে কোন ধরনের শর্ত না দিয়ে সেদিন জামাত বিএনপিকে প্রথম ক্ষমতার স্বাদ দিয়েছিল। প্রথম ক্ষমতার স্বাদ পাওয়ার পরে ওনারা আবার জাতির সাথে বেঈমানি করেছে। ওনারা তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্ভুক্ত করেননি, ওনারা আইন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করেননি, ওনারা নিজের অধীনে একটা নির্বাচন দিয়েছেন। পরবর্তীতে আন্দোলনের মুখে পড়ে 20 দিনের মাথায় আবার নতুন নির্বাচন দিয়ে সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্ভুক্ত করে আবার নির্বাচন দিয়েছিল। তার মানে প্রতারণার ইতিহাস 91 থেকে শুরু হয়েছে। 2001 সালে ক্ষমতা আসার পরে ওনারা একবার ক্ষমতা গেলে আর ক্ষমতা ছাড়তে চান না। ওনারা কি করলেন? ওনাদের তত্ত্বাবধায়ক সরকারের বিধানের মধ্যে ছিল যিনি সর্বশেষ প্রধান বিচারপতি তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। ওনারা দেখলেন ওনাদের KM হাসান সাহেব আইন বিষয়ক সম্পাদক, ওনারা চিন্তা করলেন উনি যে বিএনপি যখন ক্ষমতা ছাড়বে তখন KM হাসান সাহেব শেষ প্রধান বিচারপতি হবেন না। তাহলে ওনারা কি করলেন? ওনারা আবার সংবিধান পরিবর্তন করে বয়স বাড়িয়ে KM হাসানকে প্রধান এই তত্ত্বাবধায়ক সরকারকে প্রদান করেছেন। তারপরে কি হয়েছে আমরা জানি। 17-18 বছর আমাদেরকে ফ্যাসিজম আমাদেরকে কিভাবে ধরেছে। তার মানে এবারে কি করেছে জানেন আপনি? এবারে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি এত মধু কেন জানেন? কারণ ওনারা 26-এ নির্বাচন করছেন, 26-এ 5 বছর পরে আবার নির্বাচন হবে। রাষ্ট্রপতি যদি সেম টাইম রাষ্ট্রপতি যদি ওনারা নির্বাচিত করেন তাহলে আগামী যে নির্বাচন হবে তাহলে ওনাদের অধীনস্থ রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হবে না। এই জন্য রাষ্ট্রপতিকে রেখে দিলেন। রেখে দিয়ে আমি বলে রাখলাম আজকের প্রোগ্রাম থেকে 1 বছর পরে ওই রাষ্ট্রপতিকে ওনারা পরিবর্তন করবেন। কারণ ওনারা যখন নির্বাচন করবেন তখন ওনাদের রাষ্ট্রপতির তখন মেয়াদ হবে 4 বছর। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেদিন দুইটি শপথ হবে সেদিন উনি বলেছেন আমি 2টি শপথ দিব না, কারণ দ্বিতীয় যে শপথটি এই শপথটি আমাদের সংবিধানে নেই। ভালো কথা, আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করে তারপরে শপথ গ্রহণ করব। আচ্ছা মানলাম আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করে তারপরে শপথ, তার মানে ওনারা সংবিধানের বাইরে যাবেন না। ভালো কথা, সংবিধান প্রেমী যদি হন তাহলে আমাদের সংবিধানে 6ষ্ঠ তফসিলে বলা আছে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। তাহলে আপনি কেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বলছেন? তখন তো বলেন না সংবিধান পরিবর্তন করে সংবিধান অন্তর্ভুক্ত করে তারপরে আমরা বলবো স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তাহলে এখন কেন বলেন? তখন সংবিধান কোথায় যায়? কয় আমার পক্ষে থাকলে মিষ্ট আর আমার বিপক্ষে গেলে দুষ্ট। এই প্রকৃতি। আপনি জানেন আমাদের সংবিধানের 4-এর ক বলা আছে শেখ মুজিবুর রহমানের ছবি প্রতিকৃত প্রত্যেকটা অফিসে থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর অফিসে কি শেখ মুজিবুর রহমানের ছবি আছে? তাহলে আপনারা সংবিধানের দোহাই এখানে নেই কেন? আমাদের সংবিধানে 59-এ বলা আছে সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রত্যেককে মাস্ট বি ইলেক্টেড হতে হবে। আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ অবস্থায় তারা যখন প্রশাসক নিয়োগ করেছিল সবচেয়ে বেশি বিরোধিতা করেছে বিএনপি। কিন্তু যখন বিল উত্থাপন করলেন এই অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশটা ছিল সে অধ্যাদেশটা হুবহু পাশ করলেন এবং ওনারা বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ করে দিলেন। অথচ ওনাদের তফসিলে ওনাদের 31 দফা এবং ওনাদের ইশতেহারে বলা আছে মৃত্যুজনিত বা উচ্চ আদালতের নির্দেশনা ছাড়া কখনো প্রশাসক নিয়োগ করবেন না। তাহলে ভাই সংবিধানটা কোথায় গেল? আপনার সংবিধানটা কোথায় গেল? আপনি যে বারবার বললেন, এর আগে বলেছেন আমরা শপথ নিব, ওনারা বারবার বলেন আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। ভাই আপনি যদি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করেন আপনি কি আসলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করছেন? জুলাই সনদের যে ওয়ার্ডার আছে সেই ওয়ার্ডারের 2টা শপথ নেওয়ার কথা বলেছেন। এক, আপনি জানেন আমাদের নির্বাচন নিয়ম হচ্ছে 5 বছর পর পর, মানে আমাদের পরবর্তী নির্বাচন হওয়ার কথা ছিল 28 সালে। 26 সালে নির্বাচন করলেন কোন আইনের ভিত্তিতে? সংবিধানের ভিত্তিতে না, এই যে ওয়ার্ডারের ভিত্তিতে। তাহলে এক বাবার দুই সন্তান, এক সন্তানের বয়স
69 বছর, আরেক সন্তানের বয়স 52 বছর। আপনি 69 বছর সন্তানটাকে অবৈধ বললেন, আবার 52 বছর সন্তানটাকে বৈধ বললেন। এটা কি ভণ্ডামি? এটা কি জাতির সাথে ভণ্ডামি? করবেন না। আপনারা চাইলেও আমলিক হইতে পারবেন না। আপনারা আমলিকের মতো অনেকবার ভাব দেখান, কিন্তু আমলিক হইতে পারবেন না। 96-তে বাধ্য হয়ে 15 দিনের মাথায় ক্ষমতা ছেড়ে সংবিধান পরিবর্তন করেছিলেন। আমার বিশ্বাস এই জুলাই সনদ বিএনপি বাধ্য হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে। বাস্তবায়ন করছে না কেন জানেন? নির্বাচনের ঠিক আগের দিন বিএনপির এক মন্ত্রী, বর্তমান মন্ত্রীর সাথে আমি যমুনা টিভিতে টকশো করছিলাম। আমি বলেছিলাম বিএনপির সবচেয়ে বড় অ্যালার্মিং হবে জয়ী হওয়ার পরে ওনাদের পরিবারতন্ত্র নিয়ে সবচেয়ে বড় বিপদে পড়বেন। কারণ জুলাই সনদে বলা আছে যিনি দলীয় প্রধান, এই ক্যাবিনেটের প্রধানমন্ত্রী হতে পারবেন না। তার মানে ওনার তো ব্যক্তি আছে একজন, তাহলে ওনারা তো দলও ছাড়বেন না, আবার কি ক্যাবিনেটও ছাড়বেন না। এজন্যই ওনারা এটা বাস্তবায়ন করতে চায় না।